সবাই ভালো আছেন। আর আমাদের লাইভ ক্লাস আশা করি শুরু হয়ে গেছে। তো আমরা এই ভিডিওতে ওয়াল্ট হুইটম্যানের একটি খুবই গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন নিয়ে পড়ব। এটা 7 কলেজ ন্যাশনাল উভয়েরই প্রায়ই এই কোয়েশ্চেনটি এক্সামে আসে। তো প্রশ্নটি হচ্ছে ওয়াল্ট হুইটম্যান অথবা ইভ্যালুয়েট ওয়াল্ট হুইটম্যান অ্যাজ এ পোয়েট অফ ডেমোক্রেসি। অর্থাৎ ওয়াল্ট হুইটম্যান উনি যে একজন ডেমোক্রেসির মানে গণতন্ত্রের কবি সেটা ব্যাখ্যা করো। তো এই আনসারটি আমি গাইড থেকে দেই নাই। গাইডে খুব একটা ভালো করে আমার খুব একটা পছন্দ হয়নি গাইডের লেখাটি। তো এখানে আমি হচ্ছে তোমাদের আলাদা একটা শিট থেকে দিলাম, যেটা বেশ ভালো এবং সহজ ভাষায় লেখা। তো আশা করি তোমাদের এটা বুঝতে সুবিধা হবে। এখানে আমরা কিভাবে লিখেছি সেটা একটু সংক্ষেপে বলে দিব। আমরা এখানে মোটামুটি 5টি কবিতা থেকে হচ্ছে রেফারেন্স দিয়েছি। তো তোমাদের সিলেবাসে আছে কিন্তু মাত্র 2টা অথবা 3টা কবিতা। তো আসলে মূল কথা, প্রশ্নে যেহেতু চেয়েছে যে ওয়াল্ট হুইটম্যান একজন ডেমোক্রেটিক কবি অথবা গণতন্ত্র নিয়ে উনি যে কবিতায় কথা বলেছেন, আমরা সবগুলোর উদাহরণ এখানে টানতে পারি। আমাদের সিলেবাসের মধ্যেই আসতে হবে এরকম কোনো বাধ্যবাধকতা নেই, ঠিক আছে? আর আরেকটা ব্যাপার হচ্ছে 5টি কবিতার যেহেতু রেফারেন্স দিয়েছি, তোমরা যাতে মোটামুটি 2-3টা দিলেও হয়ে যায়। আমি অ্যান্সারটিও বেশ বড় করে লিখেছি, তবে একদম ললিপপ সহজ ইংলিশে। একবার আমার সাথে সাথে শুনলেই আশা করি তোমাদের প্রশ্নটি বুঝতে অনেক সুবিধা হবে, আয়ত্ত হয়ে যাবে আর কি। তো চলো আমরা সরাসরি আনসারে চলে আসি। তো প্রথম যে প্যারাটি সেটা নিঃসন্দেহে আমাদের ইন্ট্রোডাকশন আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে ওয়াল্ট হুইটম্যান মানুষটি কেমন ছিলেন সেটা নিয়ে কয়েক লাইন লেখা। তাহলে দেখো, চলো তোমরা অনেকেই লাইভে চলে আসছো, একটু রিকোয়েস্ট করবো সবাইকে, সবাই একটু হাই লেখো। ভিডিওতে কিছু একটা কমেন্ট করলেই খুশি হব, এবং যদি সবাই লাইক দিয়ে দাও আরো খুশি হব। অনেক কথা বললাম, চলো এবার আমরা ওয়াল্ট হুইটম্যান কেন একজন ডেমোক্রেটিক কবি ছিলেন সেটা আমরা জেনে নিই। ওয়াল্ট হুইটম্যান ওয়াজ ফেমাস আমেরিকান পোয়েট্রি হু লিভড ইন 19th century। 19 শতকের একজন সেরা বা বিখ্যাত কবির নাম হচ্ছে ওয়াল্ট হুইটম্যান। হি ইজ এ নোন পোয়েট অফ ডেমোক্রেসি। উনি হচ্ছে গণতন্ত্রের একজন কবি হিসাবে বিখ্যাত। কারণ কি? বিকজ হি সেলিব্রেটেড ভ্যালুজ অ্যান্ড আইডিয়ালস অফ ডেমোক্রেসি ইন হিজ পোয়েম। কারণ সে তার নিজের কবিতায় ডেমোক্রেসির যে ভ্যালুজ এবং আইডিয়ালস, মূল্যবোধ, নিয়ম কানুন বা আইন, সেটা নিয়ে কথা বলেছে কবিতায়। বেশ সহজ ভাষায় লিখেছি না? একটু জানাও তো সহজ আছে কিনা। পুরোটাই সহজ। হি বিলিভড দ্যাট অল পিপল আর ইকুয়াল অ্যান্ড হ্যাভ ডিগনিটি। উনি বিশ্বাস করতেন যে প্রত্যেকটা মানুষেরই সমান অধিকার রয়েছে এবং প্রত্যেকেরই সম্মান রয়েছে। অ্যান্ড হি ওয়ান্টেড টু এক্সপ্রেস দ্য ভয়েস অফ কমন পিপল ইন হিজ পোয়েট্রি। এবং তার নিজের কবিতায় উনি জনগণের, সাধারণ মানুষের অধিকার নিয়ে, সাধারণ মানুষকে নিয়ে কথা বলতে চেয়েছেন। হি অলসো লাভড আমেরিকা অ্যান্ড ইটস ডাইভার্সিটি। আমেরিকার যে ডাইভার্সিটি মানে হচ্ছে, আমেরিকার দেশটা কিন্তু একই ধর্মের বা একই গোত্রের না, ওখানে বিভিন্ন রকম মানুষ বাস করে। তো এই সব মানুষের ব্যাপারে উনি হচ্ছে এই বিষয়টাকে অনেক পছন্দ করতেন, এটা নিয়ে উনি কথা বলেছেন। অ্যান্ড হি স ইট অ্যাজ এ গ্রেট এক্সপেরিমেন্ট অফ ডেমোক্রেসি। এবং উনি আমেরিকাটাকেই হচ্ছে গণতন্ত্রের জন্য, যেহেতু বিভিন্ন অঞ্চলের, ইভেন আমেরিকার মধ্যে কিন্তু বিভিন্ন দেশের মানুষও স্থায়ীভাবেই বসত করে, ঠিক আছে? এখানে আসলে বিভিন্ন জায়গা থেকে এসেছিল। তো সেটাই বলছেন যে এই যে বিভিন্ন জায়গা থেকে যে বিভিন্ন রকম মানুষ, সাদা মানুষ, কালো মানুষ, সব এই দেশে বাস করে। উনি বলেছেন যে এই দেশটা গণতন্ত্র প্রতিষ্ঠা করার জন্য একটা সেরা দেশ, এবং এই দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করাটার উনি সবসময় পক্ষে ছিলেন। তো এই হচ্ছে আমাদের ইন্ট্রোডাকশন বা শুরুর কথায় আমরা কি লিখব? জাস্ট এই কবিতাটা সম্পর্কে, প্রশ্নে কি চাওয়া হয়েছে সেটা নিয়ে, রাইটার সম্পর্কে 2-4টে লাইন। তোমাদের আরেকটি কথা বলে নিই, তোমরা যদি আমার কোর্স নিয়ে থাকো তাহলে তো অসংখ্য ধন্যবাদ। যদি না নিয়ে থাকো তাহলে এই নাম্বারে যোগাযোগ করে কোর্স নিবা। যাদের আর্থিক প্রবলেম তারা অন্তত ইএলটি এবং ক্রিটিসিজম এই দুটোর কোর্স অবশ্যই নিবে, কারণ ওগুলো নিজেরা পড়তে বেশ কঠিন মনে হয়। তো আমার কোর্স নিয়ে নিলে দেখবো ওখানে অল্প কিছু ভিডিও, এগুলো থেকেই আশা করি যে ভালো একটা প্রস্তুতি নিতে পারবে। তো আমরা ইন্ট্রোডাকশনে কি জানলাম? ওয়াল্ট হুইটম্যান কেমন ছিল, দেশের জন্য উনি কি টাইপ কবিতা লিখেছেন সেটা আর কি। পরের পয়েন্টে হচ্ছে আমরা ওয়াল্ট হুইটম্যানের স্টাইল নিয়ে কথা বলবো। তোমরা যদি কেউ খাতায় নোট করে পড়ো তাহলে হচ্ছে এখানে একটা পয়েন্ট দিতে পারো যে হিজ হিজ স্টাইল অথবা হিজ রাইটিং স্টাইল। ওনার লেখালেখির স্টাইলটা একটু আলাদা ছিল। স্টাইল নিয়ে কথা বলার আগে 1 সেকেন্ডে যেটা বলতে চাই সেটা হচ্ছে 30 সেকেন্ডে, যে উনি যে লেখালেখির স্টাইলটা ছিল ওই স্টাইলটার মধ্যেও গণতান্ত্রিক একটা বিষয় আমরা লক্ষ্য করি। এটা ক্রিটিকদের কথা, যে ওনার লেখার মধ্যে উনি হচ্ছে কোনো স্টাইল ফলো করতেন না, উনি নিজে ফ্রি ভার্স লিখতেন। তো এই বিষয়টাও, গণতন্ত্র নিয়ে যে লেখালেখিগুলো করেছেন সেটা উনি স্বাধীন মানুষ বা স্বাধীন কবির মতোই লিখেছেন, সেজন্য আমরা এই অংশটা ইনক্লুড করতে পারি। দেখো, হুইটম্যান রোট হিজ পোয়েমস ইন এ নিউ স্টাইল।
হুইটম্যান একটা নতুন স্টাইলে লিখেছেন অনেক কবিতা, যেটাকে বলা হয় ফ্রি ভার্স। আরও অনেক কবি লিখেছেন, হুইচ মিনস দ্যাট হি ডিড নট ফলো এনি ফিক্সড রুল অর রাইম অর মিটার। উনি কোনো ফিক্সড নিয়ম কানুন, কবিতার যে রুলস থাকে, রাইম থাকে, মিটার থাকে, সেটা উনি ব্যবহার করেনি। আরও কী কী করেছেন, উনি কিছু লাইন লম্বা, কিছু লাইন ছোট, কিছু লাইন রিপিট করেছেন, ইত্যাদি ইত্যাদি। হি ইউজড লং লাইন্স, রিপিটেশনস অ্যান্ড লিস্ট টু ক্রিয়েট এ রিদম অ্যান্ড ফ্লো হিজ পোয়েমস। তার কবিতার মধ্যে উনি এমনকি লিস্টও তৈরি করেছেন, অর্থাৎ কবিতা সম্পূর্ণ স্বাধীনভাবেই উনি লিখেছেন, একজন স্বাধীন দেশের নাগরিক হিসেবে, গণতান্ত্রিক একটা দেশ হিসাবে। এরকম মানে ওনার লেখার মধ্যে আমরা এই টাইপের কিছু কিছু বিষয় পাই। পুরো অ্যান্সারটি ডেসক্রিপশনে লিখে দিব, তোমরা চাইলে নিজেরাও পড়তে পারবে। হি অলসো ইউজড এভরিডে ল্যাঙ্গুয়েজ অ্যান্ড ইমেজেস দ্যাট ওয়ার ফ্যামিলিয়ার টু হিজ রিডার্স। এবং উনি তার লেখার মধ্যে সাধারণ ল্যাঙ্গুয়েজ বা সাধারণ ভাষা ব্যবহার করেছে, কখনো কোনো ধরনের কঠিন ভাষায় উনি লেখালেখি করেনি বা কঠিন ভাষায় উনি লেখে না। হি ওয়ান্টেড হিজ পোয়েমস টু সাউন্ড লাইক ন্যাচারাল স্পিচ। উনি চেয়েছেন যে আমার কবিতাগুলো যেন ন্যাচারাল স্পিচ বা সাধারণ মানুষের সাধারণ কথার মতো, বক্তৃতার মতো শোনা যায়। অ্যান্ড হি অফেন অ্যাড্রেসেস হিজ রিডার্স ডিরেক্টলি অ্যাজ ইউ অর উই। উনি পাঠকদের কবিতার মধ্যে ডিরেক্ট তুমি, আপনি, আপনারা এরকম করে নির্দেশ করেছেন। ঠিক আছে, এখানেও আমরা কিছুটা গণতন্ত্রের আভাস পাই। এবারে সরাসরি উনি গণতন্ত্র যে কবিতার মধ্যে নিয়ে এসছে, যেটা হচ্ছে সং অফ মাইসেলফ। তারপর আরেকটি কবিতা হচ্ছে লিভস অফ গ্রাসেস। লিভস অফ গ্রাসেস তোমাদের কারোরই সিলেবাসে নেই। সং অফ মাইসেলফটা 7 কলেজে আছে, ন্যাশনালে নেই। তো সেটা আমি বলেছি আগেই যে কোন কবিতাটা সিলেবাসে আছে না আছে সেটা ব্যাপার না, ব্যাপারটা হচ্ছে এটা ওয়াল্ট হুইটম্যানের লেখা হলে আমরা সেটা থেকে রেফারেন্স দিতে পারবো, ছোট্ট করে রেফারেন্স দিব। ঠিক আছে, ওয়ান অফ হিজ মোস্ট ফেমাস পোয়েম ইজ কল্ড সং অফ মাইসেলফ, হুইচ ইজ এ পার্ট অফ লার্জার কালেকশন কল্ড লিভস অফ গ্রাসেস। লিভস অফ গ্রাসেসেরই একটা অংশ হচ্ছে সং অফ মাইসেলফ। এখানে আরও অনেকগুলো কবিতা ছিল। ইন দিস পোয়েম, এই কবিতাটি, হুইটম্যান ইন্ট্রোডিউসেস হিমসেলফ অ্যাজ এ পোয়েট অফ পার্সন। উনি এই কবিতায় কি বলেছেন, নিজেকে উনি ব্যাখ্যা করেছেন যে আমি হচ্ছে জনগণের কবি। উনি জনগণ হিসেবে কথা বলেছেন। অ্যান্ড হি এক্সপ্লোরস, উনি ঘাটাঘাটি করেছেন বা এক্সপ্লোর করেছেন হিজ আইডেন্টিটি অ্যান্ড রিলেশনশিপ উইথ দ্য ওয়ার্ল্ড। তার সম্পর্ক এই বিশ্বব্রহ্মাণ্ডের সাথে বা পৃথিবীর সাথে কেমন কি সেটা উনি বলেছেন। হি সেজ দ্যাট, তিনি আরও বলেছেন যে হি ইজ বোথ দ্য বডি অ্যান্ড দ্য সোল। আমি নিজেই আত্মা, আমি নিজেই শরীর, এই কবিতা উনি বলেছেন। অ্যান্ড দ্যাট কন্টেইনস মাল্টিটিউডস, এবং এখানেই রয়েছে তার বিশালতা বা বিশালত্ব। বিশালতাটা আসলে শরীর একটা, আত্মা একটা, এটা বলার মধ্যে বিশালতা কি এটা আমরা একটু পরেই বুঝতে পারবো। হি অলসো সেইজ দ্যাট, উনি আরও বলেছেন যে হি ইজ কানেক্টেড টু এভরিথিং অ্যান্ড এভরি ওয়ান। উনি প্রত্যেকটা জিনিসের সাথে, প্রত্যেকটা মানুষের সাথে, প্রকৃতিতে যা আছে সব কিছুর সাথে তিনি কানেক্টেড। আর এটাকেই বলছে হচ্ছে মাল্টিটিউড, অর্থাৎ তার আত্মা, তার শরীর, সে মানুষ হিসেবে, সে জনগণ হিসেবে। ঠিক আছে, হি ইজ কানেক্টেড টু এভরিথিং অ্যান্ড এভরি ওয়ান অ্যান্ড দ্যাট ইজ এ পার্ট অফ নেচার অ্যান্ড অফ দ্য গড। বলছে যে সৃষ্টিকর্তার সাথে সম্পৃক্ত, প্রকৃতির সাথে সম্পৃক্ত যা আছে, যা কিছু, সব কিছুই আমি, এই টাইপের কিছু কথাবার্তা উনি বলেছেন। ঠিক আছে, পরে যে লাইনটা, হি সেলিব্রেটেড হিজ ইন্ডিভিজুয়ালিটি, তার ব্যক্তিত্ব বা ব্যক্তি হিসেবে নিজেকে উনি প্রকাশ করেছেন বা সেলিব্রেট করেছেন। বাট হি অলসো রিকগনাইজ হিজ ইউনিটি উইথ আদার্স, কিন্তু তারপরে উনি অন্যান্য মানুষের সাথে নিজের মিল, নিজের ইউনিটি, যোগসূত্রটা কোথায় সেটা তিনি খুঁজেছেন। আমরা পুরো অ্যান্সারটি পড়ার পরে অ্যান্সারটি আবার বাংলায়, শুধু বাংলায় জানবো, তাহলে বুঝতে আরও সুবিধা হবে। তাহলে উনি নিজেকে, নিজের পরিচয়টা নিয়ে আসার সাথে সাথে নিজেকে উনি তুলনা করেছেন এই দেশের একজন সাধারণ ব্যক্তি হিসেবে, এবং অন্য মানুষের সাথে তার কি কি সম্পর্ক রয়েছে, ইউনিটি রয়েছে, যোগসূত্র, সেটা। হি সেজ দ্যাট হি ইজ নট অনলি এ পোয়েট হিমসেলফ বাট অলসো এ পোয়েট অফ পিপল। উনি বলছে আমি শুধু একজন কবি না, আমি জনগণের কবি। জনগণের কবি মানে কি, জনগণের নেতার পক্ষের কথা। ঠিক আছে, হি ইনভাইটস হিজ রিডার টু জয়েন হিম অন হিজ জার্নি অফ ডিসকভারি অ্যান্ড সেলিব্রেশন। এবং উনি সবসময় তার কবিতায় পাঠকদেরকে বলেছেন ওই যে এই টাইপ, চলো একসাথে, এই টাইপের আর কি। ঠিক আছে, উনি বলেছেন যে আমি যে জার্নিতে আসি, ওনার জার্নিটা কি ছিল, ওনার জার্নি ছিল হচ্ছে আমেরিকার স্বাধীনতা না, সরি, গণতন্ত্র নিয়ে কথা বলা, এবং এই ক্ষেত্রে উনি পাঠকদেরকেও দাওয়াত করেছেন। পরের পয়েন্টে, another poem that shows Walt Whitman's democratic vision is called I Hear America Singing. এই কবিতাটি তোমাদের কারোরই সিলেবাসে নেই, কিন্তু আমরা এখান থেকে 2-4টে লাইন জাস্ট লিখবো। ঠিক আছে, কারণ এটা একদম ডেমোক্রেটিকই একটা কবিতা। তো দেখো, এই যে আই হিয়ার আমেরিকা সিঙ্গিং, এই লাইনটা একটু জাস্ট মুখস্থ করে নেবে। কবিতার নাম বিস্তারিত মুখস্থ করার দরকার নেই, এমনি মনে থাকবে। তাহলে এই কবিতায় উনি ডেমোক্রেটিক কিছু দৃষ্টিভঙ্গি নিয়ে কথা বলেছেন। ইন দিস পোয়েম হুইটম্যান ডেসক্রাইবস ডিফারেন্ট কাইন্ডস অফ ওয়ার্কার্স। উনি এই কবিতায় বর্ণনা করেছেন যে বিভিন্ন রকম কাজের মানুষ, যে ওয়ার্কার্স অ্যান্ড দেয়ার সংস ইন আমেরিকাতে
বিভিন্ন বিভিন্ন রকম মানুষ রয়েছে, তাদের গান রয়েছে। ঠিক আছে? হি মেনশনড কোন কোন মানুষকে নিয়ে সে কথা বলেছেন, কার্পেন্টার, ম্যাসনস, বোটম্যান, শু মেকার, উড কাটার, প্লাউ বয়, তারপর কি মাদার্স ওয়াইফস অ্যান্ড মেনি আদার্স। আমরা ছোটবেলায় যেটা পড়েছি যে সেই কৃষক, তাঁতি, কামার, কুমোর সবাই হচ্ছে যুদ্ধে নেমে পড়েছিল, ওই টাইপের সব মানুষকে নিয়েই উনি হচ্ছে এই কবিতায় প্রত্যেকটা মানুষের এজেন্ট হিসেবে উনি কথা বলেছেন। He says that each one sings his or her own song. প্রত্যেকটা ব্যক্তিই তার নিজের গান গায়। নিজের গান গাওয়া মানে হচ্ছে নিজের কথা বলা, নিজের অধিকার, নিজের দুঃখ কষ্ট। And that they all are happy and strong. এবং এভাবেই তারা সবাই সুখী, সবাই শক্তিশালী। He also says that their songs together form a chorus. বলছে তাদের একত্রের যে গাওয়া গানটা, এই গানটা কি কোরাস মানে হচ্ছে সমবেত সুরে কিছু গাওয়া। মানে ওদের সবার গান বা সবার অধিকার, সবার কথা কোরাস হিসেবে বাঁচতে থাকে, দ্যাট রিপ্রেজেন্ট দ্য স্পিরিট অফ আমেরিকা, যেটা আমেরিকার শক্তি হিসেবে কাজ করে। ঠিক আছে? তো এই যে প্রত্যেকটা মানুষের নিয়ে কথা বলা, মানুষের অধিকার নিয়ে কথা বলা, এইগুলো মানেই কিন্তু মূলত গণতন্ত্র নিয়ে কথা বলা। এমনি তো আর ওনাকে গণতন্ত্রের কবি বলা হচ্ছে না। হুইটম্যান প্রেইজেস দ্য ডাইভার্সিটি অ্যান্ড প্রোডাক্টিভিটি অফ আমেরিকান পিপল। এই দেশের মানুষদের যে ডাইভার্সিটি, ভিন্নতা রয়েছে, তাদের যে কাজকর্ম, প্রোডাক্টিভিটি, সেগুলোকেও উনি সবসময় প্রশংসা করেছেন। অ্যান্ড হি শোজ হিজ রেসপেক্ট অ্যান্ড অ্যাডমিরেশন ফর দেয়ার ওয়ার্ক অ্যান্ড দেয়ার লাইফ। এবং প্রত্যেক ধর্মের, প্রত্যেক রকম, ছোট মানুষ, বড় মানুষ, সবার, ছোট জব করে, বড় জব করে, অড জব করে, প্রত্যেকটা মানুষের কাজকে উনি সম্মান দেখিয়েছেন। ঠিক আছে? এবার আমরা আমাদের সিলেবাসের দুটো কবিতা নিয়ে একটু কথাবার্তা বলেছি এবং তারপরে আমরা শেষের দিকে চলে এসেছি আর কি। হুইটম্যান অলসো রোড সেভারাল পোয়েমস অ্যান্ড এলিজিস ফর প্রেসিডেন্ট আব্রাহাম লিঙ্কন হু ওয়াজ অ্যাসাসিনেটেড ইন 1865। আব্রাহাম লিঙ্কন কে ছিলেন? গণতন্ত্রের একজন সেরা প্রেসিডেন্ট, যিনি মারা গিয়েছেন বা গুপ্ত হত্যা, তাকে অ্যাসাসিনেটেড মানে হত্যা করা হয় 1865 সালে। লোকটির নাম ছিল প্রেসিডেন্ট আব্রাহাম লিঙ্কন, এবং আব্রাহাম লিঙ্কনকে নিয়ে বেশ কয়েকটা কবিতা উনি লিখেছেন। তোমরা ন্যাশনালে পেয়েছো কয়েকটা, 7 কলেজেও বেশ কয়েকটা পেয়েছো, তোমাদের সম্ভবত ফার্স্ট ইয়ারেও একটা ছিল। ঠিক আছে? ওয়াল্ট হুইটম্যান অ্যাডমায়ার্ড আব্রাহাম লিঙ্কন অ্যাজ এ লিডার। আব্রাহাম লিঙ্কনকে ওয়াল্ট হুইটম্যান কি লিডার, নেতা হিসাবে বলেছেন, অ্যান্ড এ সিম্বল অফ ডেমোক্রেসি, এবং ডেমোক্রেসির একটা প্রতীক হিসেবে। অর্থাৎ আব্রাহাম লিঙ্কন শব্দ, এই কথাটার মানেই হচ্ছে ডেমোক্রেসি, ওই মানুষটাই ডেমোক্রেসি। কারণ আব্রাহাম লিঙ্কন ডেমোক্রেসি নিয়ে প্রচুর প্রচুর লড়াই করেছেন, কথা বলেছেন, অনেক ভাষণও আছে তার ব্যাপারে। অ্যান্ড হি ফেল্ট এ ডিপ সরো ফর হিজ ডেথ। এবং যখন এই মানুষটি মারা গিয়েছেন তখন ওনার মৃত্যু নিয়েও কিন্তু আব্রাহাম লিঙ্কনের মৃত্যু নিয়েও কিন্তু অনেক কথাবার্তা বলেছেন। ভাইয়া 4th বর্ষের যে সাজেশন আপলোড করা হয়েছে সেটি কি 18-19 সেশনের? আমার মনে নেই, ওখানে দেখবা লেখা আছে। ঠিক আছে? তাহলে দেখো, আব্রাহাম লিঙ্কনের মৃত্যু নিয়ে উনি কিন্তু বেশ কষ্ট পেয়েছে। ওয়ান অফ দিজ পোয়েমস কল্ড হোয়েন লাইলাক্স লাস্ট ইন দ্য ডোরিয়ার্ড ব্লুমড। তার একটি কবিতা হচ্ছে লাইলাক্স লাস্ট ইন দ্য ডোরিয়ার্ড ব্লুম। এই কবিতাটি হচ্ছে ন্যাশনালের রয়েছে 4th ইয়ারের, আর 7 কলেজের রয়েছে কোন ইয়ারে? 7 কলেজের সম্ভবত নেই, তবে ও ক্যাপ্টেন মাই ক্যাপ্টেন এটা 7 কলেজের ফার্স্ট ইয়ারে রয়েছে। তো আমরা এগুলোর এক কথায় হচ্ছে আমরা এই উদাহরণগুলো দিতে পারি। হুইচ ইজ এ সং হোয়েন লাইলাক লাস্ট, এই কবিতাটি কি? এই কবিতা হুইচ ইজ এ সং অ্যান্ড কমপ্লেক্স পোয়েম, এটা একটা গান এবং এটা একটা জটিল কবিতা, একটু জটিল কবিতা, দ্যাট ইউজেস মেনি সিম্বলস, যে কবিতায় প্রচুর প্রচুর সিম্বল ব্যবহার করা হয়েছে। কেন? টু এক্সপ্রেস হুইটম্যানস গ্রিফ, তার দুঃখ বোঝানোর জন্য। এখন কথা হচ্ছে, আব্রাহাম লিঙ্কনের মৃত্যুতে উনি দুঃখ করেছেন, সেটা আমরা এই প্রশ্নে কেন লিখছি? কারণ আব্রাহাম লিঙ্কনের মৃত্যু মানে গণতন্ত্রের মৃত্যু, সেটা নিয়ে উনি দুঃখ প্রকাশ করেছেন। ঠিক আছে? হুইচ রিপ্রেজেন্টস হুইটম্যানস পার্সোনাল অ্যাফেকশন টু আব্রাহাম লিঙ্কন অর দ্য ডেমোক্রেসি। ঠিক আছে? আব্রাহাম লিঙ্কনকে উনি আরও 3টে কথা বলেছেন। উনি বলেছেন আব্রাহাম লিঙ্কন দ্য স্টার, আব্রাহাম লিঙ্কন হচ্ছে সেই তারকা। হুইচ রিপ্রেজেন্টস লিঙ্কনস গ্রেটনেস অ্যান্ড ফেম, ওনার মহত্ব, মানে তারকা বলতে তার মহত্ব, তার শ্রেষ্ঠত্ব, তার খ্যাতি, ফেম মানে খ্যাতি, এই বিষয়গুলোকে বোঝায়। আরও 2টা জিনিস ছিল যেটাকে নিয়ে উনি হচ্ছে ট্রিনিটি বলেছিলেন, মানে খ্রিস্টানদের যে 3টা জিনিস নিয়ে ট্রিনিটি তৈরি হয়, আব্রাহাম লিঙ্কন, তারপর হচ্ছে লাইলাক ফুল এবং তার ভালোবাসা স্টার, এই 3টা জিনিসকে নিয়ে হচ্ছে অন্যরকম একটা থিওরি দিয়েছেন, সেটা এখানে আর ব্যাখ্যা করিনি। তো দেখো, আব্রাহাম লিঙ্কনকে শ্রেষ্ঠ দেখানো হয়েছে। হুইচ রিপ্রেজেন্টস আব্রাহাম লিঙ্কনস পোয়েটিক ভয়েস অ্যান্ড দ্য হোপ অফ রেজারেকশন, এবং যেটার মাধ্যমে আব্রাহাম লিঙ্কনের যে আব্রাহাম লিঙ্কন বলছি, হুইটম্যানের যে পোয়েটিক ভয়েস বা কাব্যিক শব্দ, কাব্যিক যে শক্তি সেটা, এবং তার রেজারেকশনের হোপ মানে হচ্ছে নতুন করে আবার হয়তো এরকম কেউ আসবে বা নতুন করে আবার গণতন্ত্র আসবে, গণতন্ত্র টিকে থাকবে, এই টাইপের একটা আশা বা এই টাইপের একটা আওয়াজ আমরা তার কবিতায় শুনতে পাই। হুইটম্যান অলসো কম্পেয়ার্স আব্রাহাম লিঙ্কনস ডেথ টু দ্য এন্ড অফ সিভিল ওয়ার। উনি আবার সিভিল ওয়ারের সমাপ্তিকেও তুলনা করেছেন এই মানুষটির মৃত্যুর সাথে। ঠিক আছে? এবং এই মৃত্যুটাকে উনি হচ্ছে পেইনফুল, ট্রাজিক এবং
অলসো অ্যাজ নেসেসারি অ্যাজ মিনিংফুল ফর দ্য ফিউচার অফ আফ্রিকা। আফ্রিকার যে ভবিষ্যৎ এটার বিষয়ে উনি শেষের দিকে এলিজির নিয়মটাই এরকম, এলিজিতে প্রথমে দুঃখ করবে, কানবে, সব করবে, শেষে গিয়ে হচ্ছে একটা আশা দেখাবে যে তাতে কি হয়েছে, আমরা তারপরেও সেভাবে চলতে পারবে এরকম। এবার হচ্ছে আমরা একটু ও ক্যাপ্টেন মাই ক্যাপ্টেন থেকে আমরা একটু দিয়েছি, এটার সামারি আশা করি তোমরা জানো, যারা জানো না একদম সংক্ষেপে। ক্যাপ্টেন বলতে বোঝানো হয়েছে আব্রাহাম লিঙ্কনকে, ঠিক আছে। আব্রাহাম লিঙ্কন ক্যাপ্টেন হিসেবে মরে পড়ে আছে, জাহাজের একজন ক্যাপ্টেন, সেই জাহাজ বলতে বোঝানো হয়েছে আমেরিকাকে, ঠিক আছে। অ্যানাদার পোয়েম দ্যাট Walt Whitman wrote for Lincoln is called "O Captain, My Captain," which is a shorter and simpler poem and uses metaphors of a ship and its captain describe Abraham Lincoln. আব্রাহাম লিঙ্কনের নিয়ে যে আরেকটা ছোট্ট কবিতা লেখা হয়েছে, সেটাকে একটা জাহাজের সাথে তুলনা করা হয়েছে এবং জাহাজের ক্যাপ্টেনকে ছিল আমাদের আব্রাহাম লিঙ্কন অ্যান্ড হিজ রোল ইন দ্য ওয়ার। এবং আব্রাহাম লিঙ্কন যুদ্ধে যে ভূমিকাটা পালন করেছেন সেটাকে বলা হয়েছে তার জার্নি, জাহাজের এই জার্নির সাথে তুলনা করেছে। শেষের একটা লাইন ছিল যে ইয়োর জার্নি ইজ হিয়ার, মানে তোমার জার্নিটা এখানে হচ্ছে শেষ হয়ে গেছে, এরকম একটা লাইন ছিল, ভুলে গেছি। তো দেখো, দ্য পোয়েম ডিপিক্টস দ্য শিপ অ্যাজ রিটার্নিং ভিক্টোরিয়াস ফ্রম এ ফিয়ারফুল ট্রিপ। ও হ্যাঁ, আওয়ার ফিয়ারফুল ট্রিপ ইজ ডান, এই কথাটা লেখা ছিল যে আমাদের বা তোমার যে ভয়ঙ্কর যাত্রাটা সেটা কমপ্লিট হয়েছে। ভয়ঙ্কর যাত্রা কোনটা? সিভিল ওয়ার, সিভিল ওয়ারটা শেষ হয়েছে। আরেকটা ছিল হচ্ছে কালো মানুষ এবং সাদা মানুষের অধিকার নিয়ে লড়াই করা, সেটাও কমপ্লিট হয়েছে। অ্যাজ রিটার্নিং ভিক্টোরিয়াস ফ্রম এ ফিয়ারফুল ট্রিপ বাট দ্য ক্যাপ্টেন ইজ লাইং ডেড অন দ্য ডেক। কিন্তু কবিতায় দেখানো হয় যে উনি এই গণতন্ত্রটাকে প্রতিষ্ঠা করে বা অধিকার প্রতিষ্ঠাটা করে নিজে আসার সময় নিজেই মারা যেয়ে পড়ে থাকে ডেকের উপরে, অর্থাৎ জাহাজের পাঠাতনে। দ্য স্পিকার অফ দ্য পোয়েম হুইচ ইজ এ সেলর অফ দ্য শিপ, মানে এখানে স্পিকার নিজেকে হচ্ছে জাহাজেরই একজন জনগণ বা সাধারণ মানুষ, নাবিক হিসেবে তুলনা করেছেন। এবং এখানে ওনার মিক্সড ফিলিংস আমরা পাই, উনি দুঃখ পাচ্ছেন, দুঃখ নিয়েই বেশি আসলে বলা হয়েছে, ওনার কান্নাও পাচ্ছিল, কিন্তু তারপরও দেশের ফিউচার, দেশে কি হবে না হবে, ভালো একটা কিছু হবে এরকম কল্পনা করে উনি আব্রাহাম লিঙ্কনকে হচ্ছে প্রচুর প্রচুর প্রশংসা করে কবিতাটি শেষ করে। আরেকটা জিনিস, আব্রাহাম লিঙ্কনকে উনি হচ্ছে ফাদার, তারপর ফাদার অফ দ্য নেশন, তারপর হচ্ছে ক্যাপ্টেন, ক্যাপ্টেন মানে পথ প্রদর্শক, এরকম বেশ কিছু বিষয় বলে বলে অ্যাড্রেস করেছেন আর কি, ফাদার বলে অ্যাড্রেস করেছেন। এবং ওনার নিজের আব্রাহাম লিঙ্কনের মহত্বটাকে উনি দেখিয়েছেন, অ্যাজ ওয়েল অ্যাজ হিজ সেন্স অফ লস অ্যান্ড লোনলিনেস, এবং এই মানুষটার মৃত্যুর ফলে ওনার যে দুঃখ কষ্ট সেটা উনি দেখিয়েছেন। এবার আমরা একদম কনক্লুশনে চলে এসেছি, শেষের অংশটা। শেষের অংশে আমরা কি লিখব? মূল কথা যে কথাগুলো লিখছিলাম সিমিলার জিনিসকে আমরা সংক্ষেপে এক কথায় লিখে দেবো। ওয়াল্ট হুইটম্যানস পোয়েম ইনফ্লুয়েন্সেস মেনি আদার পোয়েটস অ্যান্ড রাইটার্স অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড। এই মানুষটার কবিতা আরো অনেক অনেক কবিকে কি করেছে? আরো অনেক অনেক কবিকে অনুপ্রাণিত করেছে। আমরা ছোট্ট করে একটা উদাহরণ দিতে পারি, অনেকে আবার রেগে যেতে পারে, সেটা হচ্ছে কাজী নজরুল ইসলাম, ঠিক আছে। হি ইজ কনসিডার্ড অ্যাজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট পোয়েট অফ মডার্ন লিটারেচার। এই মানুষটাকে মডার্ন লিটারেচার একজন কবি বলা হয় এবং ওনাকে আমেরিকান কবিতার একজন ফাউন্ডার হিসেবেও বলা হয়। এবং অফকোর্স উনি অ্যাজ এ পোয়েট অফ ডেমোক্রেসি, উনি একজন ডেমোক্রেসির যে কবি বা ডেমোক্রেটিক কবি, সেই হিসেবে উনি কিন্তু একজন শ্রেষ্ঠ কবি, যার ইন্সপিরেশন আজও পর্যন্ত কবিরা বহন করে বা মানুষ বহন করে। হি শোজ দ্যাট আওয়ার ডেমোক্রেসি ইজ নট অনলি এ পলিটিক্যাল সিস্টেম। উনি বলেছেন যে আমাদের ডেমোক্রেসিটা শুধুমাত্র একটা রাজনৈতিক সিস্টেম না, বাট ইটস অলসো এ ওয়ে অফ লাইফ। এটা একটা জীবন বিধান অ্যান্ড ওয়ে অফ আর্ট, এবং এটা একটা আর্টের বিধান বা শিল্পের একটা উপায় বা নিয়ম, ঠিক আছে, পথ। হি টিচেস আস টু বি প্রাউড অফ হু উই আর। আমরা নিজেরা কি আছি বা কি হিসেবে আছি সেটা নিয়ে আমাদের প্রশংসা করতে বা প্রাউড মানে গর্ব করতে শিখিয়েছেন। বাট গর্ব বলতে হচ্ছে অহংকার করা সেটা না, মানে বাঙালি হিসেবে তুমি গর্বিত বা তোমার দেশের জন্য সেটা। বাট অলসো টু বি ওপেন অ্যান্ড কম্প্যাশনেট টু আদার্স, কিন্তু তারপরে অন্য মানুষের প্রতি কাইন্ড, ভদ্র এবং অন্য মানুষের প্রতি কম্প্যাশনেট মানে হচ্ছে তাদের দুঃখটা বোঝা বা বুঝতে হবে, ঠিক আছে। আর শেষের অংশটুকু আর পড়তে চাচ্ছি না। তো আমরা এই অংশটা, হি ইজ এ পোয়েট অফ ডেমোক্রেসি অ্যান্ড এ পোয়েট অফ হিউম্যানিটি, উনি মানব জাতির কবি এবং গণতন্ত্রের কবি। আমরা পুরো অ্যান্সারটি লাইন বাই লাইন তো জানলাম, এবারে আমরা জানবো হচ্ছে পুরো অ্যান্সারটি সম্পর্কে জাস্ট বাংলায় আমরা প্যারা বাই প্যারা কথা বলবো, তাতে আশা করি যে তোমাদের বুঝতে আরো সুবিধা হবে। তোমরা কি অনলাইনে আছো সবাই? আচ্ছা, অনেকেই কমেন্টস করছো, লাইভে আসছো। মাহমুদুল হাসান, লিটল বিট, একজন বলছো ভাইয়া শর্ট নোট কি পড়বো? শর্ট নোট অবশ্যই পড়া উচিত। সেট সাজেশনস থেকে অথবা 2020-এ যে শর্ট নোটসগুলো এসেছিল সেটা 21-এর এক্সামে আসবে না, 22-এর এক্সামে আসবে, তাই তোমরা এটা ফলো করতে পারো। মানে হচ্ছে যে ইয়ারের এক্সাম হচ্ছে তার 1 বছর আগেরটা বাদ দিয়ে তার আগের 1 বছরের কোয়েশ্চেন্সগুলো পড়বা। আবার আগের 2 বছর পড়লে আরো ভালো, তবে ইমিডিয়েট লাস্ট ইয়ারের কোয়েশ্চেন্সগুলো তোমরা বাদ দিবে। মাহমুদ হাসান জিজ্ঞেস করছে তুমি কে কে আসো? আমি আছি,
তারপর থ্যাঙ্কস দিছে অনেকেই, অনেক ওকে, সবাইকে থ্যাঙ্কস। তো চলো আমরা পুরো আনসারটিকে আমরা একটু বাংলায় জেনে নেই। ওয়াল্ট হুইটম্যান উনি কেন একজন ডেমোক্রেসির কবি বা ডেমোক্রেটির কবি, মানে পোয়েট অফ ডেমোক্রেসি, গণতন্ত্রের কবি, সেটা আমরা এই আনসারে ব্যাখ্যা করব। ওয়াল্ট হুইটম্যান একজন ডেমোক্রেসির কবি, যে মানুষটা 19 শতকের একজন কবি। উনি তার প্রচুর কবিতাকে ডেমোক্রেসি নিয়ে কথাবার্তা বলেছেন এবং উনি মানুষের একতা, মানুষের স্বাধীনতা এইগুলোতে উনি বিশ্বাস করতেন। এবং উনি বলেছেন যে আমেরিকা যেহেতু একটা ডাইভার্স সিচুয়েশন বা বিভিন্ন রকম পিপল, বিভিন্ন রকম মানুষের একটা মিক্সচার, একটা সিটি বা একটা নেশন, এর ডাইভার্সিটির জন্য উনি বলেছেন যে আমেরিকাটা গণতন্ত্র প্রতিষ্ঠা করার জন্য বা করার দরকার, এরকমই একটা কান্ট্রি। তারপরে ওনার কবিতার স্টাইল নিয়ে আমরা একটু লেখালেখি করবো, যে ওনার নর্মাল যে কবিতার স্টাইল সেটা ছিল হচ্ছে একটু ফ্রি ভার্স স্টাইলের। উনি এখানে কোনো ফিক্স রিদম রাইম ব্যবহার করেনি, উনি কিছু লাইন লম্বা, কিছু লাইন ছোট ব্যবহার করেছেন এবং ভাষাগুলো ছিল একদম সাধারণ জনগণের বা সাধারণ মানুষের ভাষার মতো। ইভেন আমরা এই লাইনটা যদি আমি লিখি নাই, তবে চাইলে আমরা লিখতে পারি যে ওনার লেখার স্টাইলের মধ্যে আমরা গণতন্ত্র বা গণতন্ত্রের কিছু আভাস পাই। ঠিক আছে, এরপর আমরা একটা কবিতার হচ্ছে আমরা এখানে তুলনা দিয়েছি, সেটা হচ্ছে সং অফ মাইসেলফ। এখানে হচ্ছে উনি আমেরিকার একজন সাধারণ জনগণ হিসেবে নিজেকে ফুটিয়ে তুলেছেন, জনগণের একটা অংশ বা দেশের একটা অংশ হিসেবে উনি বলেছেন উনি প্রত্যেকটা মানুষের অংশ, সৃষ্টিকর্তা যা যা বিশ্বব্রহ্মাণ্ডে সৃষ্টি করেছেন সব কিছু রিপ্রেজেন্টেটিভ হিসেবে উনি নিজেকে এখানে এই কবিতায় প্রকাশ করেছেন বা রিপ্রেজেন্ট করেছেন। ঠিক আছে, অর্থাৎ উনি হচ্ছে মানুষ এবং মানুষের ইউনিটিরই একটা অংশ, মানব জাতিরই একটা অংশ, মানব জাতি না, ভুল বলছি আর কি, জনগণের একটা অংশ, সাধারণ জনগণের একটা অংশ, সেটা বোঝাচ্ছেন আর কি। এরপরে আমরা যে কবিতার অংশটা পাই সেটা হচ্ছে আই হিয়ার আমেরিকা সিঙ্গিং। এখানে উনি দুনিয়ার মানে আমেরিকাতে বাস করে যত প্রকারের মানুষ আছে প্রত্যেক মানুষের কথা উনি উল্লেখ করেছেন, বলেছেন এবং বলেছেন যে এই প্রত্যেকটা মানুষ মিলেমিশে আমাদের দেশে কি স্বাধীনভাবে আছে, শুধুমাত্র এই দেশে ডেমোক্রেসি, গণতন্ত্র আছে বলেই। এবং গণতন্ত্র নিয়ে ওনার যে কথাবার্তাগুলো সেটা সবসময় আমেরিকার মানুষ, আমেরিকার শাসনতন্ত্র, এইগুলোর ব্যাপারেই উনি বলেছেন। এরপরে আমরা আরো কিছু কবিতা পাই, যেমন হচ্ছে সরাসরি প্রেসিডেন্ট আব্রাহাম লিঙ্কনকে নিয়ে কিছু লেখা। তার মধ্যে একটা হচ্ছে হোয়েন লাইলাক্স লাস্ট ইন দ্য ডোরিয়ার ব্লুম। এই কবিতার মধ্যে উনি আব্রাহাম লিঙ্কন যখন এসেছিলেন, যখন মারা গিয়েছিলেন, তখনকার ওই সময়টাকে উনি দুঃখ করেছেন। আব্রাহাম লিঙ্কন যখন মারা গিয়েছিলেন তখন মূলত হচ্ছে লাইলাক ফুল ফোটে, অর্থাৎ যত বছর যতবার লাইলাক্স ফুল ফোটে ততবার এই ফুল দেখে ওনার আব্রাহাম লিঙ্কনের মারা যাওয়ার কথাটা মনে পড়ে। তো আর আব্রাহাম লিঙ্কন যেহেতু গণতন্ত্রেরই একজন সিম্বল, তো ওই মানুষটা মারা যাওয়ার কারণে আমাদের রাইটার, আমাদের কবি হচ্ছে বেশ দুঃখ পেয়েছেন এই বিষয়টা নিয়ে। এরপর আমরা যে কবিতাটা পাই সেটা হচ্ছে ও ক্যাপ্টেন মাই ক্যাপ্টেন। এখানে সরাসরি ডেমোক্রেটিক একজন লিডার আব্রাহাম লিঙ্কন মারা গিয়েছেন, সেটাকে নিয়েই কথাবার্তা বলা হয়েছে। কি কথাবার্তা বলা হয়েছে? আব্রাহাম লিঙ্কনকে বলা হয়েছে যে আপনি হচ্ছে আমাদের এই দেশটাকে জাহাজ বলা হয়েছে, যেই জাহাজের একমাত্র ক্যাপ্টেন, যে পারেন এই জাহাজের প্রত্যেকটা মানুষকে সফলতা বা ভালো রাস্তায় নিয়ে যেতে, কিন্তু আপনি সেই কাজটা কমপ্লিট করে এসে মারা গেলেন। ঠিক আছে, অর্থাৎ উনি দুঃখ করে দেখিয়েছেন যে আমাদের ডেমোক্রেটিক লিডার উনি মারা গিয়েছেন, উনি ডেমোক্রেসিটাও প্রতিষ্ঠা করেছেন, সবার জন্য ইকুয়ালিটি, স্বাধীনতাটাও প্রতিষ্ঠা করেছেন। আবার সিভিল ওয়ার যেটা ছিল, নিগ্রোদের যে স্বাধীনতা নিয়ে কথাবার্তা, মানে তখনকার সমাজে লড়াই আন্দোলন চলছিল, সেটা উনি সফল করতে পেরেছেন। কিন্তু ফাইনালি উনার মৃত্যুটা হয়ে গেছে, অ্যাসাসিন করা হয়েছে বা গুপ্ত হত্যা করা হয়েছে। এবং ফাইনালি আমরা দেখতে পাই যে আব্রাহাম লিঙ্কনকে উনি প্রশংসা করেছেন তার বিভিন্ন কাজের জন্য। এবং অবশেষে তিনি নিজে, যে আব্রাহাম লিঙ্কন মারা যাওয়ার ফলে, উনি যেহেতু আব্রাহাম লিঙ্কনকে নিজের বাবার সাথে তুলনা করেছেন, তো বলেছেন যে আমি নিজে একাকী হয়ে গেলাম, এমনকি দেশের প্রত্যেকটা মানুষই দিশেহারা হয়ে গেছে। ঠিক আছে, তো এই পুরো বিষয়টাকে আমরা সামারি হিসেবেই আবার কনক্লুশনে লিখেছি। তো আশা করি যে এই ভিডিওটি তোমাদের জন্য হেল্পফুল হয়েছে। তো তোমাদের 2-4টে কমেন্ট করে আজকের ক্লাস আমরা এখানেই শেষ করে দিব। অবশ্যই তোমরা হয়তোবা হয় এই প্রশ্নটি আরেকবার পড়বে, অথবা এই ভিডিওটি আবারও দেখবে। কেউ লাইক দেয় না কেন, সেটাই তো আমার প্রশ্ন। লাইক দাও না কেন? লাইক দিয়ে দাও। 20 জন স্টুডেন্ট 7 কলেজ থেকে যদি জয়েন করে, এটাই আমি অনেক খুশি হয়েছি। ওয়াল্ট হুইটম্যান wrote poem on Abraham Lincoln and Abe Lincoln is a man of democracy. Abraham Lincoln is a man of democracy. Good, very good, ভালো লাইন লিখছো। তো আমরা তোমাদের হচ্ছে অনেকগুলো ভিডিওই আমার আপলোড করা আছে। যারা কোর্স নিছো তারা তো কোর্সের মধ্যে ভিডিও আপলোডেড পাবেই, কোর্স না নিলেও বেশ কিছু ভিডিও হচ্ছে ফ্রি দেওয়া আছে। তো এই ভিডিওসগুলো দেখো এবং নেক্সট এক্সামগুলো থেকে তোমরা হচ্ছে চাইলে কোর্স নিতে পারো। সেখানে আমার মানে প্রয়োজনীয় বেশিরভাগ ভিডিওসই পাবে আর কি, শর্ট এবং ব্রড নিয়ে ভিডিওগুলো পাবে। এক্সপ্লানেশনটা নর্মালি আমি পড়াই না, এক্সপ্লানেশন হচ্ছে শুধু বর্ণনা করে দিই যে এই
লাইনটা, মানে যে এক্সপ্লানেশনগুলো নর্মালি আসে সেগুলো আমি বলে দিই যে এটা কোত্থেকে আসছে বা এটার মিনিংটা কি, ওখান থেকে তোমাদেরকে বানিয়ে লিখতে হয়। এক্সপ্লানেশন আসলে ওইভাবে পড়ানো যায় না। তো আজকে ভিডিও পর্যন্তই, সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।